মানে পণ্ডিত নেহরুর যে শিক্ষা ব্যবস্থা আর কি, মানে ডিসকভারি অফ ইন্ডিয়া। পণ্ডিত বলছি মানে উনি সোকল্ড পণ্ডিত আর কি, মানে তাকে ইতিহাসে পণ্ডিত বলা হয়েছে, বিশেষ করে ইকোসিস্টেম তাকে পণ্ডিত বানিয়েছে। আমরা জানি না, মানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পণ্ডিত বলি তার শিক্ষা ব্যবস্থার জন্য, বা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যার স্থানে আমরা বসে আছি তিনি পণ্ডিত ছিলেন, বা পণ্ডিত ছিলেন হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু জওহরলাল নেহেরু কেন পণ্ডিত ছিলেন সেটা আমিও জানি না ইতিহাসের ছাত্র হিসেবে, আমার স্যারও আমাকে শেখাননি। হ্যাঁ বলুন। জওহরলাল নেহেরু যিনি পণ্ডিত, উনি লন্ডনে হ্যারিস কলেজে পড়তেন। উনি আর জিন্নাহ দুজনে একসঙ্গে পড়তেন। উনি ইভেন গ্র্যাজুয়েটও না, উনি তখন তো মাধ্যমিক ম্যাট্রিকের পর ইন্টারমিডিয়েট ছিল, মানে যেটা এইচএস আমরা বলি, ইন্টারমিডিয়েটও উনি কমপ্লিট করেননি। হ্যাঁ, উনি বড় লোকের ছেলে ছিলেন তো, মতিলাল নেহেরু। উনি লন্ডনেই বর্ন অ্যান্ড ব্রট আপ, তাই ইংরেজিটা ভালো জানতেন, কিন্তু উনি কিন্তু কোনোটাই পাস আউট না। এবং পরবর্তীকালে ওনার বংশে আজ পর্যন্ত স্টিল নাও একজনও গ্র্যাজুয়েট নন। তো সেখানে পণ্ডিতের কোনো তো প্রসঙ্গে আসেন না। ওনার যিনি বাবা ছিলেন মতিলাল নেহেরু, তার বাবা গঙ্গাধর নেহেরু, যার আসল নাম গিয়াসউদ্দিন গাজী। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি মুঘলদের কোতোয়াল ছিলেন। ওই আগ্রার পিছনে ওরা খালকে নেহের বলে, তার থেকে নেহেরু হয়ে গেছিল। সেই বলা হয় নাকি আমরা ছোটোবেলা ওরা নাকি কাশ্মীরের বংশোদ্ভূত। কী করে ভাই কাশ্মীর? তোরা নেহেরে পালিয়েছিলিস ব্রিটিশদের তারাকে, ইংরেজদের তারাকে, সিপাহী বিদ্রোহে যখন পাল্টামা শুরু করলো, তখন তোরা তারাকে ওই আগ্রার ওই খালের পাড়ে ঝুপড়ির মধ্যে লুকিয়েছিলিস। আগ্রার ওই খালকে ওদের ভাষায় নেহের বলা হয়, ওই জন্য যার জন্য নেহেরু টাইটেলটা কোথাও পাওয়া যায় না। আর পণ্ডিত কী করে পণ্ডিত? বরঞ্চ ডক্টর B.R. আম্বেদকর উনি পণ্ডিত। তারপর কি অদ্ভুত, তাকে বলা হয় বাবা সাহেব আম্বেদকর। আরে তাকে বলা উচিত পণ্ডিত আম্বেদকর। আরে এই পণ্ডিত কি করে হয়? যাই হোক, তুমি কি বলছিলে বলো। আমি বলতে চাইছিলাম যে মানে পণ্ডিত নেহেরুর, যাই হোক জওহরলাল নেহেরুর যে শিক্ষা ব্যবস্থা, মানে বলা যেতে পারে কংগ্রেস এবং পরবর্তীকালে কংগ্রেস, মানে যেহেতু নেহেরু কংগ্রেসের মধ্যেই সোশ্যালিজমের সৃষ্টি করেছিলেন আর কি, সমাজতান্ত্রিক, তার জন্য পরবর্তীকালে কমিউনিস্ট এবং বামপন্থীদেরও উনি খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। এবং পরবর্তীকালে আমরা যদি ইন্দিরা গান্ধীর আমল দেখি, সেই সময় আমাদের কিন্তু প্রচুর ইতিহাস বই নিষিদ্ধ করা হয়েছিল, বিশেষ করে জাতীয়তাবাদী বইগুলো, যেরকম হচ্ছে আমরা রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকারের যে বইগুলো, যেগুলো সেই সময় কিন্তু ভারতবর্ষের যে ইতিহাস নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল, সেই ইতিহাস বইগুলো সেই কংগ্রেসের আমলে নিষিদ্ধ করা হয়েছিল। আজও কিন্তু ভারতবর্ষ থেকে একটা জাতীয়তাবাদী সরকার আসার পরও সেই বইগুলো কিন্তু প্রকাশিত হয় না, যে আমার যতটুকু জ্ঞান রয়েছে। এখন বাংলাদেশের মতন জায়গা, সেইখান থেকে প্রকাশিত হয়, আমাদের এখান থেকে প্রকাশিত হয় না, কারণ মানুষ আসল ইতিহাসটা জেনে যাবে। বর্তমানে একটি নতুন শিক্ষা ব্যবস্থা, মানে জাতীয় শিক্ষা নীতি এসেছে মোস্ট প্রবাবলি 86-র পরে, মনে হয় 86 বা 90-এর পরে। তা এই শিক্ষানীতিতে বলা হচ্ছে যে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে যার যেরকম নলেজ, যার যেরকম চাহিদা, সেই অনুযায়ী শিক্ষা। মানে এখানে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্র দিয়ে, পার্সেন্টেজ দিয়ে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে না। মানে ধরুন একটা স্টুডেন্ট কেমিস্ট্রিও পড়বে, ফিজিক্সও পড়বে, হিস্ট্রিও পড়বে, কমার্সও পড়বে, এবং যার যেদিকে ন্যাক আছে সে সেটা নিয়ে এগোবে। তা এই, আর আমরাও যেটা আলোচনা করছি যে গুরুকুল সিস্টেম, সেখানেও কিন্তু এই ধরনেরই একটা সিস্টেম ছিল, যার এখন সিস্টেমটাকে অনেকেই বিরোধিতা করছে, কিন্তু এই সিস্টেমটাকেই বলা যেতে পারে আধুনিক সরকার সেটিকেই লক্ষ্য করে এগোচ্ছে। তা আমাদের প্রচুর এর পরবর্তীকালে আমরা আমি যেটা চাই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। তা আমাদের এই গুরুকুল সিস্টেমকে কেন্দ্র করে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে ভবিষ্যতে এগিয়ে চলবে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বা যারা আগামী দিনে তাদের শিক্ষাটা কীভাবে এগোবে, তারা কিভাবে সেটাকে বহন করবে, ঠিক আছে, বহনের যে ব্যাপারটা একটা বলছিলেন দাদা, তা সেই ব্যাপারে আমি ছোট্ট কথা জানতে চাইছি যে আপনি এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন। দেখো, এটা তো একটা রাষ্ট্র ব্যবস্থার উপর ডিপেন্ড করে, তাদের ইচ্ছা সদিচ্ছা। হ্যাঁ, আমি ওটা দেখেছি, কেন্দ্র সরকার এরকম একটা নেওয়ার চেষ্টা করছে। এবার এটাকে প্রথম কাজ হচ্ছে মানুষকে কনভিন্স করা, ওটাকে বাস্তবায়ন তো অনেক দেরি। আসলে আমাদের মাইন্ডসেটটাই তো গণ্ডগোল, মাইন্ডসেটটাই নেই এখন। হ্যাঁ, লাগতেই পারে, কারণ এত বছর 200 বছর ধরে লর্ড মেকলের আমরা করতে করতে না, আমাদের না অস্থি মজ্জায় ঢুকে গেছে মেকলে মিনিট। স্লেভারিটা না আমাদের একদম জিনের একদম ক্রোমোজোমের ভিতর চলে গেছে।
মানে 1000 বছরের হিসাব মতো 712 থেকে আমরা পরাধীন, আর একদম পুরো সরাসরি ধরো 700 বছর রুল করেছে। এটা সাভারকার একটা কথা বলতে যে মুঘল বা যারা অ্যারব ইনভার্টার্স যারা ওদিক থেকে এসে শাসন করেছিল, তারা আমাদের 30,000 মন্দির ভেঙেছিল, মানে অন্তত 30-40 কোটি হিন্দুকে হত্যা করেছিল, অনেক কিছু ধ্বংস করেছিল। কিন্তু ব্রিটিশরা 200 বছর যেটা করেছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে মূল্যবোধ, তার মেরুদণ্ডটাকে এমনভাবে বেঁকিয়েছে যে সেটাকে সোজা করতে প্রায় 1000 বছরের বেশি লেগে যাবে। মানে এইটা হচ্ছে আমাদের স্পাইনটাকে বেঁকিয়ে দিচ্ছে, ব্রিটিশরা আরও বেশি ক্ষতি করে দিচ্ছে আমাদের। তো এই জায়গাটা সোজা হতে না সময় লাগবে। এখন আমি ব্যক্তিগতভাবে বলবো যে যদি কেন্দ্র সরকার এটা করে থাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার আগে তো আগে ওপিনিয়ন তৈরি করতে হবে। ওপিনিয়নটাই তো নেই। আন্দোলনের সময় হয়েছিল, হ্যাঁ, কৃষকদের ভালোর জন্য যেটা করা হচ্ছে সেটা বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, তুমি দেখো না, এই আজকে এক দেশে একই আইন থাকা উচিত, আমাদের ইউনিফর্ম সিভিল কোড হওয়া উচিত, তার জন্য সিএ এনআরসি, সেটাই ওপিনিয়ন হলো না। আর এখানে শিক্ষা ব্যবস্থা যে প্রপোজালটা দিচ্ছে অর্থাৎ গুরুকুল, মানে এইটা আগে ওপিনিয়ন তৈরি করতে হবে, জনমত তৈরি করতে হবে। এবং হয়তো কোনো কারণে সরকার পাচ্ছে না বা হচ্ছে না, তখন আমরা যারা সচেতন নাগরিক, এটা আমাদের একটা দায়িত্ব পড়ে। কিন্তু আমরা তো অ্যাক্রোপলিসের মাধ্যমে, হ্যাঁ অ্যাক্রোপলিস এবং বাংলায় করতে পারি, হিন্দিতে করতে পারি, ইংরেজিতে, হ্যাঁ। এবং শুধু তাই না, আমার গুরু মানে ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ, উনি একটা কথা বলতেন যে দেখো, সবসময় মাঠে ঘাটে ব্রিগেডে গিয়ে বিপ্লব করার দরকার নেই। ফ্রেঞ্চ রেভলিউশনটা কিন্তু পুরো ওই চায়ের দোকানেই হয়েছিল, হুইসপার ক্যাম্পেনিং। মানে এই যেগুলো আমরা এখানে আলোচনা করছি, এর জন্য 10,000 লাঠি ফ্ল্যাগ নিয়ে ব্রিগেডে যাওয়ার দরকার নেই, হরতাল করার দরকার নেই, ওই অবরোধ করার দরকার নেই। যদি আমরা হুইসপার ক্যাম্পেনিং করি, নিজেদের মধ্যে, নিজের ঘরের বন্ধু আত্মীয় স্বজন সবসময় যে আলোচনাগুলো শুরু করি এবং যদি শেয়ার করা শুরু করি, তাহলে রেভলিউশন হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এর জন্য বিরাট মিটিং, মিছিল, হরতাল এসবের কোনো প্রয়োজন নেই। এটা অনেকের ধারণা নেই, ওই টেনিস কোর্টে যখন যখন হয়েছিল, তার আগে সব কিছু তৈরি হয়ে গেছিলো। তার ভলতেয়ার, রুশো, এরা যে এই পটভূমিটা কিন্তু তার রচনা, মন্টেস্কু এই যে পটভূমিটা তার রচনা করেছিল, করার পর কিন্তু তারপরে সেটা হয়েছিল। আজকে এই পটভূমিটা যদি মাইন্ডসেটটা আমরা তৈরি করে দিতে পারি যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ভারতীয়ত্বর চোখে, তার দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ অনুযায়ী হবে, ভারতীয় দর্শনটাকে, হ্যাঁ, তো এই ওপিনিয়নটা যেদিন সারা ভারতবর্ষেই মানা শুরু করবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা অন্যদের দৃষ্টিভঙ্গি দিয়ে হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ দিয়ে হবে, সেদিন দেখবে ওই তোমার কোনো রাজনৈতিক দলেরও দরকার হবে না, তোমার ওই কোনো মিটিং মিছিল প্রয়োজন হবে না। অটোমেটিক তখন মানুষই এমন চাপ দেবে যে সরকারই থাকুক বাধ্য হবে তখন এই সিস্টেমকে ফিরিয়ে আনা। তাই এই ওপিনিয়নটা আপনারা যারা দেখছেন, দর্শকরা, সবার কাছে অনুরোধ, আজকে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো নিয়ে দয়া করে হল্লা করতে যাবেন না, কোনো প্রতিরোধ করতে যাওয়ার দরকার নেই। মিটিং মিছিল এই ভাঙবেন না, আমরা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ওইটা আমরা বিশ্বাসী নই। আমাদের চেয়ারম্যান বাইরে থাকে না, ভারতবর্ষই গুরুরাই আমাদের চেয়ারম্যান থাকে, অর্থাৎ এইসব দিকে যাবেন না। বরং যেই আমরা আলোচনাগুলো করছি, আপনারা শুধু নিজেদের মধ্যে আলোচনা করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয়, তাহলেই দেখবেন, হ্যাঁ দেখবেন, তাহলে সুনামি হয়ে যাবে, সুনামি, কেউ ঠেকাতে পারবে না। যখন এই জ্ঞানের চেতনা যখন ছড়িয়ে যাবে, শুধু তাই না, ফ্রেঞ্চ রেভলিউশন না, এই চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য যে গ্রিকদের ঘটিয়েছিল, ওনারই তো প্রথম স্বাধীনতা সংগ্রামী সেই হিসাবে ভারতবর্ষে, গ্রিকদের একদম নিশ্চিহ্ন করে দিয়েছিল ভারত থেকে। তারাও কিন্তু কয়েক বছর ধরে চাণক্য পুরো ভারত অর্থাৎ ইউরেশিয়া ঘুরে ঘুরে এই ওপিনিয়ন তৈরি করেছিল যে গ্রিকদের এখানে সব রাজাদের উনি একমত করেন, শুধু রাজা না প্রজাদেরও বুঝিয়েছিলেন, জায়গায় বক্তৃতা দিয়েছিলেন চন্দ্রগুপ্ত। তাই আমরা ভাবি চন্দ্রগুপ্ত শুধু যুদ্ধ করেনি, উনি একজন খুব ভালো স্টেটসম্যানও ছিলেন এবং তার গুরুও তাই করেছিলেন। অর্থাৎ এই স্টেটসম্যান হতে হবে এবং এই ওপিনিয়নটা বিল্ড করতে হবে, তাহলেই সব কিছু হবে এবং ভারতবর্ষ আবার বিশ্বগুরু হবেই, এটা আমাদের ধারণা। অসংখ্য ধন্যবাদ সুমনদাকে। আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আগামী দিনে আমরা এবার ধীরে ধীরে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন মন্দির, বিভিন্ন ধরনের ভারতবর্ষের যে সংস্কৃতি সেগুলো তুলে ধরবো এবং শিক্ষা ব্যবস্থা অবশ্যই তুলে ধরবো। জ্ঞানীগুণী মানুষদের কাছে যাব, আমরা তাদের অপিনিয়ন নেব। আপনাদের কোনো রকম যদি কিছু প্রয়োজন হয়, কিছু জানার, অবশ্যই আমাদের চ্যানেলকে বলবেন, চ্যানেলে ছোট্ট একটা মেসেজ করবেন। আর তার আগে, সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক করুন এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ। ক্যামেরায় আমাদের সাথে রয়েছে এতক্ষণ ধরে অরিন্দম, শ্রেয়াংশুদা, সুমনদা রয়েছে, আমি সন্দীপ মুখার্জি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।